হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। পোটেনশিয়াল বুয়েটিয়ান অ্যাডভান্স লেভেল ম্যাথ প্র্যাকটিস প্রবলেমের আজকের ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে সমাধান করতে চলেছি খুবই 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 গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এবং এটা হচ্ছে আমাদের ফিজিক্স সেকেন্ড পার্টের, ঠিক আছে? ফিজিক্স সেকেন্ড পার্টের ভৌত আলোক বিজ্ঞান অধ্যায়ের খুবই একটা দারুণ বেসিক কনসেপচুয়াল ম্যাথ, যেটা সাধারণত আমাদের আমাদের যে সকল বই আছে প্রচলিত বইগুলোতে এই ধরনের ম্যাথ সাধারণত নেই। সো এটা হতে চলেছে খুবই একটা গুরুত্বপূর্ণ এবং বেসিক প্রশ্ন, তাই অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত থাকবা, মিস করা যাবে না, ঠিক আছে? তাহলে আসলে আমরা শুরু করি। তাহলে প্রথমে আমরা আগে প্রশ্নটি ভালোভাবে বুঝে নিই। দেখো কি বলা আছে, যে ইয়ং এর ডিসির পরীক্ষায় ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য 600 ন্যানোমিটার, সিট দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 0.2 সেন্টিমিটার এবং পর্দার দূরত্ব 1 মিটার, ঠিক আছে? তাহলে তরঙ্গ দৈর্ঘ্য, পর্দার দূরত্ব এবং সিট দ্বয়ের মধ্যবর্তী ব্যবধান সবই দেওয়া আছে। তাহলে কেন্দ্রীয় উজ্জ্বল হতে কত দূরত্বে কোনো বিন্দুর প্রাবল্য সর্বোচ্চ প্রাবল্যের 75% হবে? দেখো এটা হচ্ছে আমাদের মেইন কথা, যে কেন্দ্রীয় উজ্জ্বল হতে কত দূরত্বে, তাহলে পদ্মার উপরে যে আমাদের পদ্মা যে মধ্যবিন্দু বা কেন্দ্রীয় উজ্জ্বল, সেখান থেকে কত দূরত্বে আমাদের কি হচ্ছে কোনো বিন্দুর প্রাবল্য সর্বোচ্চ প্রাবল্যের, তাহলে কি সর্বোচ্চ যে প্রাবল্য তার 75% হবে, ঠিক আছে? তাহলে প্রাবল্য রিলেটেড আমাদের বিভিন্ন আমাদের তরঙ্গের যে মিলিত হয় আমাদের পর্দার উপরে যখন ব্যতিচার হয় তখন যে বিভিন্ন বিন্দুতে তরঙ্গদ্বয় মিলিত হয়, তাহলে সেই সকল বিন্দুর প্রাবল্য সংক্রান্ত আমরা কত দূরে উজ্জ্বল হবে, কত দূরে অন্ধকার হবে, তার কণিক ব্যবধান ব্যবধান দূরত্ব অনেক কিছুই করি, কিন্তু এই প্রাবল্য রিলেটেড ম্যাথ কিন্তু আমাদের বইয়ে একদমই নেই বললেই চলে, ঠিক আছে? কিন্তু কনসেপ্ট আছে, কনসেপ্ট কিন্তু আমাদের ইসাক স্যারের বইয়ে আছে, ঠিক আছে? তোমরা ভিতরে দেখলে খেয়াল করবা যে প্রাবল্য আমাদের সেই কনসেপ্ট কিন্তু অলরেডি আছে। তাহলে বইয়ে যেহেতু কনসেপ্ট আছে কিন্তু কোনো ম্যাথ নেই, তাহলে ম্যাথ আসতেই পারে, বিশেষ করে বুয়েট পরীক্ষায়, ঠিক আছে? তাহলে বুয়েটের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম, এবং এটা করলে তোমার ব্যতিচারের কনসেপ্টটা আরো অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আসো আমরা শুরু করি স্টেপ বাই স্টেপ আমরা কিভাবে করব। তাহলে প্রথম কথা হচ্ছে যে আমাদের যেহেতু প্রাবল্য বলছে, আগে প্রাবল্যের যে সূত্র সেটা আমাদের আগে বুঝতে হবে, যে প্রাবল্যের সূত্রটা কি। যেমন আমরা দেখো যে ইয়ং এর ডিসির পরীক্ষা কি ঘটে, এই একটা সির, তাই তো, এই একটা মনে করো সির, এই হচ্ছে আমাদের পর্দা, তাহলে এই হচ্ছে পর্দার আমাদের সেন্টার। এইখান থেকে কোন একটা বিন্দু, তাহলে একটা আলোক রশ্মি মনে করো এখানে এসে মিলিত হচ্ছে, এখান থেকে এখানে এসে মিলিত হলো এই পি বিন্দুতে। তাহলে পি বিন্দুতে যে আলোক রশ্মি দুটো মিলিত হলো তার প্রাবল্য আমার দরকার। তাহলে এমন যে এই ইয়ং এর ডিসির পরীক্ষা আমার নর্মালি সাধারণত কি হয়, যে আলোক উৎসগুলো ব্যবহার করা হয়, যেহেতু একই আলোকে ডিভাইড করে দুইটা করা হয় না, ফলে এই দুইটা সোর্সের কিন্তু আলোক উৎস সমান হয়, তাহলে প্রাবল্য সেম। তাহলে এটাও আই নট ছিল, এটা ধরে নিলাম যে আই নট, দুইটা উৎস থেকে আই নটের প্রাবল্য গিয়ে পি বিন্দুতে মিলিত হচ্ছে, তাহলে তার লব্ধি প্রাবল্য কত হবে? ঠিক আছে? তাহলে একই সমান মানে দুটা উৎস থেকে যদি আলো এসে একটা নির্দিষ্ট দূরত্বে কোনো পর্দার উপর মিলিত হয়, তখন আমাদের লব্ধির যে প্রাবল্য সেটা সূত্র যদি তোমাদের জানা থাকে খুবই ভালো। সেই সূত্রটা কি দেখো, যে লব্ধি তরঙ্গের যে প্রাবল্য হবে আই ইজ ইকাল টু, সেটা কিন্তু 4I0 ইন্টু কজ স্কোয়ার, আমরা বলতে পারি 5/2 অথবা ডেল্টা/2, ঠিক আছে? আমরা যেটাকে ডেল্টা দিয়ে প্রকাশ করি, ডেল্টা/2। তাহলে এটা সূত্র দিয়ে আমরা একবারে লিখতে পারি যে I is equal to 4I0 cos স্কয়ার ডেল্টা/2। এখন এই সূত্রটা কিভাবে আসলো এর প্রমাণ, এটা আমরা জানি যে এই যে প্রাবল্য তরঙ্গের তীব্রতার বর্গের সমানুপাতিক, তাহলে দুইটা তরঙ্গ মিলিত হয়, তাদের বিস্তার ভেক্টর আকারে লব্ধি আকারে যোগ হয় উপরিপাতনের নীতি অনুযায়ী। সেইখান থেকে যদি আমরা আই এর কম্পেয়ার করি, তাহলে লব্ধি আই বের করলে এই সূত্রটা আসবে, ঠিক আছে? সো সূত্রের প্রমাণ এখন আমাদের লাগছে না, যেহেতু আমরা এখন দেখাচ্ছি না। পরবর্তীতে তোমরা যদি চাও তাহলে আমরা আলাদা বেসিক ক্লাস নিয়ে এটার উপর একটা আলাদা বেসিক ক্লাস নিতে পারি, যদি প্রয়োজন হয় কমেন্টে জানিও, তাহলে আমরা পরবর্তীতে প্রয়োজনে শুধুমাত্র এই প্রাবল্য সংক্রান্ত বেসিক যা আছে পুরো বিষয়ে একটা আলাদা ভিডিও তৈরি করব। ওকে, তাহলে I is equal to 4I0 cos স্কয়ার ডেল্টা/2, এটা এই পর্দার উপর যে কোনো বিন্দুতে আমাদের কি হবে প্রাবল্য। এন্ড কোন বিন্দুতে, এই যে ডেল্টা, ডেল্টা মানে কি দশা পার্থক্য, তাহলে যেই বিন্দুতে আমাদের এই ডেল্টা দশা পার্থক্যের দুটো তরঙ্গ দৈর্ঘ্য মিলিত হচ্ছে সেই বিন্দুর লব্ধি প্রাবল্য এটা। তার মানে এই পি বিন্দু প্রাবল্য বের করতে হলে আমাদের কি লাগবে, এই পি বিন্দুতে আমাদের মিলিত তরঙ্গদ্বয়ের দশা পার্থক্য ডেল্টার মানটা জানা লাগবে। তাহলে দশা পার্থক্য যদি আমরা জানি তবে কি আমাদের কি করতে পারবো, ফার্দার বাকি ক্যালকুলেশন করতে পারবো। ওকে, তাহলে আমরা এখানে আসি যে লব্ধি প্রাবল্য কত বলা আছে, সর্বোচ্চ প্রাবল্যের 75%। এন্ড প্রাবল্য সর্বোচ্চ কখন হয় আমরা কি জানি, যে সর্বোচ্চ প্রাবল্য যদি হইতে হয়, এখানে দেখো কস এর মান কত হবে, দশা পার্থক্য 0 ডিগ্রি হতে হবে, তাহলে তো অবশ্যই আমাদের সমদশে মিলিত হলে প্রাবল্য সবচেয়ে বেশি হবে।
তাহলে cos 0 এর মান 1, তখন হয় কত 4i0। তাহলে আমাদের যে এই যে i এর মানটা যে সর্বোচ্চ প্রাবল্য 4i0, তাহলে আমাদের জানি কি i max, যদি i max এর কথা বলি তাহলে i max এর মান আমরা পাবো 4i0। ঠিক আছে, এটা যে কোনো বিন্দু প্রাবল্য, লব্ধি প্রাবল্য, এটা হচ্ছে i max সর্বোচ্চ প্রাবল্য 4i0, তখন সমদশা হওয়ার কারণে ডেল্টার মান 0 ডিগ্রি হয়। ওকে, তাহলে আসি, তাহলে এই দুটো আমরা বলা আছে যে এই i এর মানটা i max এর কত পার্সেন্ট, 75%। তাহলে i এর জায়গায় আমরা কি বসাতে পারি, তাহলে আমরা বলতে পারি যে 75, তাহলে 75/100 ইন্টু 4i0। ওকে, এটা সমান সমান 4i0 cos স্কয়ার ডেল্টা বাই 2। ওকে, তাহলে এখান থেকে দেখো 4i0 তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে 4i0 ক্যান্সেল, তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো, ডেল্টার মানটা পেয়ে যাবো। তো ডেল্টার মান কত আসে আমরা ক্যালকুলেশন করে ফেলি, যে এখান থেকে ডেল্টার মান যদি আমরা বের করি তাহলে এটা রুট ওভার হবে, রুট করে তারপর cos ইনভার্স করে 2 দিয়ে গুণ, তাহলে আমাদের আসছে কি যে ডেল্টা, তাহলে ডেল্টার মান আসছে যে রুট cos ইনভার্স রুট ওভার এত ইন্টু 2, তাহলে 2 cos ইনভার্স রুট ওভার 0.75। ওকে, 0.75, তাহলে এইটা হচ্ছে ওই পি বিন্দুতে মিলিত তরঙ্গদয়ের দশা পার্থক্য। তাই দশা পার্থক্যের মান কত, 2 ইন্টু cos ইনভার্স রুট ওভার 0.75। এটার মান চাইলে আমরা ক্যালকুলেটরে বের করে নিতে পারি, অথবা পরে বের করলে চলতেছে, সমস্যা নেই। এখন আসি, আমরা দশা পার্থক্য পর্যন্ত চলে আসছি, এরপরে আশা করি তোমরা নিজেরাই হয়তো ফিল করতে পারছো যে এরপরে কি করতে হবে। যেহেতু আমার কি দরকার, ফাইনালি আমার বের করতে হবে কত দূরত্বের বিন্দুতে, তাহলে কত দূরত্বে, তার মানে আমাদের এই যে পি বিন্দুতে দূরত্ব, আর মেইনলি দরকার কিন্তু এইটা, তাহলে পি বিন্দু দূরত্বকে আমরা কি বলতে পারি, এক্সএন দূরত্বে আছে, অথবা এক্স বলতে পারি, এক্স বা এক্সএন তুমি যাই বলো, তাহলে আমাদের মেইনলি ওই এক্সএনটা বের করতে হবে। তাহলে আমরা জানি কি যে পি বিন্দুর দশা পার্থক্য পেয়ে গেছি, তাহলে দশা পার্থক্য যদি আমরা পাই তাহলে এক্সএন বের করতে হলে কি লাগবে, ওই বিন্দুতে মিলিত তরঙ্গদয়ের পথ পার্থক্য লাগবে নাকি। তাহলে পথ পার্থক্য যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু আমরা সরাসরি মানটা বের করতে পারবো। তাহলে এখন আসো যে ডেল্টা থেকে যদি আমরা পথ পার্থক্য বের করতে চাই, তাহলে পথ পার্থক্যের সূত্র কি, যে পথ পার্থক্য, এখন আমরা কি করব, পথ পার্থক্য, যেহেতু আমরা দশা পার্থক্য পেয়ে গেছি, তাহলে পথ পার্থক্য যদি ডেল এক্স হয়, তাহলে আমাদের সূত্র কি জানি, যে ডেল্টা ইজ ইকাল টু 2 বাই ল্যামডা ইন্টু ডেল এক্স, তাই তো। তাহলে এটা আমাদের জানা আছে অলরেডি, তাহলে এটা যদি আমরা জানি যে আমরা এখানে দশা পার্থক্য পেয়েছি, দশা পার্থক্য পাইলে ইজিলি পথ পার্থক্য বের করা যায়। তাহলে পথ পার্থক্যের মান কত আসছে, তাহলে ডেল এক্স, তাহলে ডেল এক্স এর মান আসবে ল্যামডা ইন্টু, দেখো ডেল্টা ইন্টু পাই বাই আমাদের এই ল্যামডা বাই 2 পাই, এটা হচ্ছে ডেল এক্স এর মান। আমরা মানটা পরে বসাই দিব একবারে, ঠিক আছে, আমরা একবারে মান বসাবো, সমস্যা নেই। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, পথ পার্থক্য পেয়ে গেলাম। এন্ড পথ পার্থক্য যদি পাই তাহলে এই বিন্দুর পি বিন্দুতে অলরেডি পথ পার্থক্য আমরা পেয়ে গেছি, এই যে দশা পার্থক্যের সাহায্য নিয়ে আমরা পথ পার্থক্য বের করে ফেলছি। পথ পার্থক্য যদি পাওয়া যায় আমার দরকার এক্সএন, তাহলে এটা দুই ভাবে করা যায়, পথ পার্থক্য পাওয়ার পরে এক্সএনটা আমরা দুই ভাবে করতে পারি। যে পথ পার্থক্যের মান আমরা কি জানি, পথ পার্থক্যের মান জানি হচ্ছে এ সাইন থিটা, তো তুমি চাইলে এ সাইন থিটা দিয়ে করতে পারো, অথবা এ সাইন থিটা, ওইখানে আবার আমরা সাইন থিটার মান কি জানি, যে সাইন থিটা ট্যান থিটা যদি খুবই আমাদের কি হয়, সাইন থিটার মান যখন খুবই ক্ষুদ্র হয় তখন সাইন থিটা ট্যান থিটা তো সমান হয়, ফলে ওইটা সমান আবার লম্ব বাই ভূমি এক্সএন বাই ডি। তাই আমরা একবারে যে এটা যদি আমরা বসাই যে ডেল এক্স এর জায়গায়, ঠিক আছে, তাহলে ডেল এক্স এর মান আমরা বলতে পারি এ সাইন থিটা, ঠিক আছে। ওকে, এ সাইন থিটা তুমি বসাও ডেল্টা পাই বাই 2 পাই, আর সাইন থিটা আর ট্যান থিটা যদি সমান হয় তাহলে যদি আমাদের এই যে এটা যদি পথের দূরত্ব ডি ধরে দিই তাহলে আমরা কি বলতে পারি, এই থিটা এই সাইন থিটার মান তখন ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি এক্সএন বাই ডি। এটা তো আমরা হরের বিষয় করে আসি, তাই তুমি চাইলে এখানে একবারে বসাইতে পারো এ ইন্টু এক্সএন বাই ডি, তাহলে ডেল্টা ল্যামডা বাই 2 পাই। ওকে, তাহলে দেখো আমরা কিন্তু এক্সএন অলরেডি পেয়ে গেছি। আমাদের দরকার কি ছিল, এক্সএন, তাহলে এক্সএন এর ভ্যালু কত আসে এখান থেকে, তাহলে এক্সএন ইজ ইকুয়াল টু ডি পাশে গুণ করে দাও, এ নিচে নিয়ে আসো, তাহলে দশা পার্থক্য ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য ইন্টু পথের দূরত্ব ডিভাইডেড বাই 2 পাই এ, তাহলে আমাদের এইটা হচ্ছে এক্সএন এর রাশিমালা। এখন আমরা মানগুলো যেহেতু সব জানা আছে, তরঙ্গ দশা পার্থক্য এখান থেকে নিব, ল্যামডার মান এখানে আছে, ডি আছে, মানগুলো বসাই দিয়ে আমরা অ্যান্সার বের করবো। তাহলে আমরা ফাইনাল অ্যান্সার যেহেতু এতদূর করছি অ্যান্সার বের করে ফেলি, ঠিক আছে। তাহলে এখানে আসো যে এক্সএন এর ভ্যালুটা কত আসে, তাহলে প্রথমে আমরা ডেল্টার মানটা হিসাব করে রাখি, যে ডেল্টার মান কত, তাহলে ডেল্টার মান 2 cos ইনভার্স রুট ওভার কত আছে 0.75, এটার মান দিয়ে
আমরা ডেল্টার মানটা বের করে নাও কত আসে। তাহলে আমরা এই যে ডেল্টার মান এটা যদি ক্যালকুলেটর হিসাব করি তাহলে এটা পাচ্ছি কত 60 ডিগ্রি। আর 60 ডিগ্রি মানে আমরা কত লিখতে পারি π/3। ঠিক আছে, তাহলে ডেল্টার মান π/3। তাহলে এখানে যদি আমরা মানটা বসাই দিই যে ডেল্টার মান যখন π/3 তাহলে π/3 এখানে বসাই, একবারে মানগুলো সব বসাইতে থাকে ডেল্টা π/3। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের π/3 তারপরে হচ্ছে ল্যামডা, ল্যামডার মান কত আছে 600 ন্যানোমিটার, তাহলে 600 ইন্টু 10⁻⁹ ওকে। তাহলে 600 ইন্টু 10⁻⁹ ডি, ডি এর মান কত আছে 1 মিটার, তাহলে ডি এর মান তো 1, তাহলে ডি এর মান 1 ওকে। নিচে কি আছে 2 পাই, তাহলে ইন্টু 2 পাই ইন্টু এ, এর ভ্যালু কত দেওয়া আছে 0.2 সেন্টিমিটার, তাহলে 0.2 সেন্টিমিটার তার মানে 0.2 ইন্টু 10⁻⁻2 ওকে। তাহলে এখান থেকে আমরা দেখতেছি পাই পাই কেটে যাচ্ছে, বাকিগুলো আমরা মুখে মুখে আর একবারে ক্যালকুলেটরে বসাই দিলে আমরা এক্স এর মান পেয়ে যাচ্ছি। তাহলে ফাইনাল অ্যান্সারটা করে ফেলো। তাহলে পুরোটা ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার আসবে 0.05 মিলিমিটার এককে। ঠিক আছে, তাহলে মিলিমিটার এককে যদি আমরা করি তাহলে 0.05 মান আসে। তারপরে যদি ক্যালকুলেশনে কোনো মিস্টেক থাকে তোমরা মান বসে ক্যালকুলেটরে ইজিলি চেক করে নিতে পারো। ঠিক আছে, ওকে। তাহলে এই ছিল আমাদের ওভারঅল একটা বেসিক, খুবই দারুণ এবং বেসিক ম্যাথ, যে আমাদের ইয়ং এর ডিসির পরীক্ষায় পদ্মার উপরে যে কোনো পয়েন্ট, এই আমাদের কেন্দ্রীয় উজ্জ্বল থেকে বা পদ্মার মধ্যবিন্দু থেকে যে কোনো পয়েন্টে যদি তোমাকে উল্টা ভাবে কিন্তু আসতে পারে, এটা যে দূরত্ব দিয়ে থাকলে প্রাবল্য বের করতে বলতে পারে, আর প্রাবল্যের মান এত পার্সেন্ট বা এরকম দিয়ে দিয়ে তোমাকে দূরত্বটা বের করতে বলতে পারে। ঠিক আছে, তো দুই ভাবে আমাদের আসতে পারে। তাহলে আমাদের দিয়েছিলাম প্রাবল্য, প্রাবল্য থেকে আমরা কি করলাম দশা পার্থক্য, দশা পার্থক্য থেকে পথ পার্থক্য, পথ পার্থক্য থেকে আমাদের দূরত্ব। ঠিক যদি আমাদের উল্টা ভাবে এক্সএন দিয়ে বলতো পি বিন্দুতে যে প্রাবল্য, এটা সর্বোচ্চ প্রাবল্যের কত গুণ বা প্রাবল্য নির্ণয় করো, তখন আমরা এক্সএন এর মাধ্যমে আগে কি করতাম, এক্সএন এর মাধ্যমে আগে পথ পার্থক্য, পথ পার্থক্য থেকে দশা পার্থক্য, দশা পার্থক্য থেকে আবার কি করতে পারতাম প্রাবল্যের মান নির্ণয় করতে পারতাম। ঠিক আছে, তাহলে আশা করি ম্যাথটি অবশ্যই ভালোভাবে বুঝতে পারছো এবং অবশ্যই ভালো লাগছে। আশা করি এই অধ্যায়ের যে ম্যাথগুলো আছে তার মধ্যে ওয়ান অফ দা বেস্ট ইম্পর্টেন্ট এবং বেসিক ম্যাথ এটা। তাহলে তোমরা অবশ্যই অবশ্যই এটা সমাধান করবা বাসায়, আবার চাইলে ব্যাক ক্যালকুলেশন যেটা বললাম মান ভিন্ন নিয়ে প্রয়োজনে করে দেখবা একই মান আসছে কিনা। ঠিক আছে, তাহলে এই একই টাইপের 2-3টা প্রশ্ন নিজেরা আমাদের একটু চেঞ্জ করে নিয়ে এদিক আমাদের হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মান বের করে দেখবা যে ঠিকঠাক ভাবে বেসিকটা বুঝতেছো না। কোনো ধরনের প্রবলেম যদি দেখা দেয় বা কোনো সমস্যা হলে তোমরা আবার আমাদের কমেন্টে জানাতে পারো, তাহলে কিন্তু আমরা তোমাদের আবার সেই বিষয়ে ক্লিয়ার করার চেষ্টা করবো। সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আরো আরো দারুণ দারুণ প্রশ্ন নিয়ে। তাহলে সেই পর্যন্ত প্র্যাকটিস করতে থাকো, কারণ প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। আমাদের অ্যাডমিশন পরীক্ষায় সফলতার জন্য একই অঙ্ক বারবার করার কোনো বিকল্প নাই। তুমি তাই যে অনেক বেশি অঙ্ক না করে কোয়ান্টিটি বাদ দাও, কোয়ালিটি তৈরি করো। তাই তুমি হচ্ছে অল্প ম্যাথ করো, ওই জন্য একই ম্যাথ বারবার করো, কিন্তু ওই ওইটার বেসিকটা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে ক্যালকুলেশনের জন্য কোনো ঝামেলা না হয়। শুধু বেসিক না, অনেকে বেসিক পারে কিন্তু ক্যালকুলেশন করতে গেলে অনেক টাইম লেগে যায় বা ক্যালকুলেশনের ভুল হয়, তো ঝামেলা। এজন্য শুধু বেসিক শিখে রাখলে হবে না, তাই ম্যাথ শুধু দেখে গেলে চলবে না, যে আমরা ম্যাথ কনসেপ্ট দেখতেছি সূত্র পারতেছি হ্যাঁ পারি, কিন্তু পরীক্ষার হলে গিয়ে তোমার ক্যালকুলেশন ভুল হয়ে যেতে পারে, কোনো ক্যালকুলেশন আটকে যেতে পারো, অথবা তোমার টাইম বেশি লেগে যেতে পারে। তাই যদি হাতে করে প্র্যাকটিস করতে না থাকো, টাইম যদি বেশি লেগে যায়, তখন তুমি আবার সব জানা প্রশ্ন অ্যান্সার করে আসতে পারবো না, কারণ অ্যাডমিশনের টাইম একটা বড় তোমার হচ্ছে প্রতিপক্ষ। ঠিক আছে, এই জন্য টাইমকে বিট করতে হবে। এই জন্য প্রতিনিয়ত অঙ্ক, একই অঙ্ক প্রয়োজনে বারবার করবা, করে সূত্রগুলো একদম মনের মধ্যে গেঁথে যাবে, হাত তোমার চোখ বন্ধ করলেও হাত চলবে। ঠিক আছে, স্পিড বাড়াতে হবে, এই কারণে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। তাই প্রয়োজনে একই প্রশ্নগুলো, আগের প্রশ্নগুলো আবার দেখো, রিপিট করো, প্র্যাকটিস করতে থাকো। ঠিক আছে, আবার আর নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই পরবর্তী ভিডিও তো শীঘ্রই চলে আসতেছে, সেগুলোও সবগুলো প্র্যাকটিস করতে থাকবা এবং আমাদের সাথে থাকবা, সেই ভাই আশা করি। আর অবশ্যই অবশ্যই কি করো, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার করো, তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দাও। ঠিক আছে, দিয়ে আমাদের চ্যানেলের গ্রোথটাকে আরেকটু বেশি ত্বরান্বিত করে দাও। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।